সরি মাস্টারমশাই, এই কান ধরছি, প্লিজ আমার সাথে কথা বলুন। আপনি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয়। আবিদের মায়া হলো, কিন্তু সে গলল না। সেখান থেকে সরে গিয়ে বালির উপর বসলো। এবার আবার পরিণীতার কান্না পাচ্ছে। সে ঝাপসা চোখে আবিদের দিকে তাকিয়ে বিনা বাক্যে বুকে মাথা রাখলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মাস্টারমশাই, আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আমি আপনি ছাড়া কারো সামনে শাড়ি পরবো না। তবু আপনি আমায় দূরে ঠেলে দেবেন না। আমার খুব কষ্ট হয়। আপনি রাগ করে থাকলে খুব কষ্ট হয় আমার। বলে ফুফিয়ে কেঁদে উঠল। আবিদ এবার সম্পূর্ণ গলে গেল। সে কি তার অ্যাঞ্জেলের উপর রাগ করে থাকতে পারে? এ মেয়েটা চোখের পানি তার বুকে তীরের মতো আঘাত আনছে। সে বুক থেকে পরিণীতার চাঁদের মতো মুখটা হাতের আঁচলায় নিল। গাল বেয়ে গড়িয়ে আসা চোখের পানিগুলো নিজের ঠোঁট ধারা শুষে নিল। পরিণীতা চোখ বন্ধ করে আবিদের টি শার্টের গলা খামছে ধরল। আবিদের তুলতুলে নরম গালে গভীর চুমুক খেল। পরিণীতার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। সে যে এই মানুষটাকে বড্ড চায়, কিন্তু সে কাছে আসলেই দম বন্ধ হয়ে যেতে চায়। অধিকাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত স্পর্শগুলো তার সহ্য হয় না। দম বন্ধ করার অনুভূতি হয়। আবির থেকে নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিয়ে পরপর কপালে চুমু খেল। মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার হয়তো আপনজনের অভাব নেই, কিন্তু আমার কাছে আমার মা বাবার পর তুমি সেই, যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তুমি যে আমার কাছে বড্ড দামি, যাকে হারালে আমি বাঁচতে পারবো না। লোকে বলে প্রিয় মানুষ হারালে নাকি কেউ মরে যায় না, বেঁচে থেকে বেঁচে থাকে মরার মতো। কিন্তু আমি সত্যি মরে যাব। তাই আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। তুমি আমাকে কি মায়ায় বেঁধেছো জানি না, শুধু এতটুকুই জানি তুমি আমার নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়া কেউ কিভাবে বাঁচবে। বলে আবারও পরিণীতার কপালে চুমু খেল। কিছু না বলেই যেন ওরা দুজন অনেক কিছু অনুভব করে নিল। পরিণীতা শক্ত করে আবিদের বুকে মাথা রাখল। আবিদের গা থেকে ছুটে আসছে পরিচিত পুরুষালীর সুঘ্রাণ, যা সে নিঃশ্বাসের সাথে ভেতরে টেনে নিচ্ছে। তার প্রচুর সুখ সুখ অনুভূতি হচ্ছে। এই মানুষটার আশেপাশে থাকার জন্য তার কত বাহানা। তার স্পর্শ, তার গন্ধ ছাড়া পরিণীতা বেশি সময় থাকতে পারে না। এই সম্পন্নের পুরুষে সে বড়ই আসক্ত। লোকে বলে শ্যামবর্ণের মানুষ নাকি সুন্দর হয় না, অথচ পরিণীতা এই মানুষটার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই পারে না। লম্বা পুরুষালী দেহের গঠন, ওই তামাটে মুখের আদলে কত মায়া, যা চুম্বকের মতো পরিণীতাকে আকর্ষণ করে প্রতিনিয়ত। আবির তার প্রাণের থেকেও প্রিয় অ্যাঞ্জেলকে বুকে নিয়ে চোখ বন্ধ করে আছে। একজন পুরুষের কাছে এর থেকে বেশি সুখের আর কি হতে পারে? সে তার ভালোবাসার মানুষকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। এত সুখের পর যদি মৃত্যু আসে, ওর আক্ষেপ থাকবে না। সে জানে আজ না হোক কাল মৃত্যু তো আসবেই। তেলে জলে যে মিশ খায় না, সেটা আবিদ খুব ভালো করেই জানে। আর শিকদাররা কেমন, সেটাও সে ভালো করেই জানে। সব জানার পরও এই মেয়েটার ভালোবাসায় সে নিজেকে হারিয়েছে। মাসুল যে তাকে দিতেই হবে, কিন্তু সে ভেবে নিয়েছে, যাই মাসুল দিতেই হোক না কেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে তার পরিণীতার হাত শক্ত করে ধরে রাখবে। তাদের পরিণয় হবে কিনা সেটা তার জানা নেই, কিন্তু সেই মেয়েটার জন্য এতটাই উন্মাদ যে মৃত্যু আসলে আসবে, তবু পরিণীতাকে ছাড়া থাকতে পারবে না। এসব ভেবেই সে পরিণীতার চুলের খোপায় মুখ গুজল। প্রাণ ভরে প্রিয় ঘ্রাণটা ফুসফুসে টেনে নিয়ে আদুরে সুরে বলল, অ্যাঞ্জেল, হ্যাঁ? জিজ্ঞেস করলে না কেন এত ফোন দিয়েছিলাম? কেন? আমি চাকরি পেয়েছি। সত্যি? কবে? 2 দিন পর জয়েনিং। তাহলে এই আনন্দে আমাকে কোলে নাও। বলে হাত দুটো বাড়িয়ে দিল। আবিদ ভুরু নাচিয়ে বলল। কোলে নেব? পরিণীতা কোনো জবাব না দিয়েই নিজেই গলায় ঝুলে পড়ল। আবিদ তাকে কোলে নিয়ে কয়েক চক্কর দিল। নামিয়ে দিতে নিলেই পরিণীতা চিৎকার করে বলল, একদম নামাবে না। তোমার যা ওজন, আমার হাত এখনই খুলে পড়ে যাবে। পরিণীতা রেগে গিয়ে আবিদের গলার কাছে টি শার্ট সরিয়ে জোরে একটা কামড় বসালো। আবিদ ঠোঁট কামড়ে ব্যথা হজম করে নিল। আরও কিছুক্ষণ পরিণীতাকে কোলে রাখার পর হঠাৎ কিছু মনে পড়তেই নামিয়ে নিল। পরিণীতা মুখ কুচকালো। আবিদ পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করলো। পরিণীতা উচ্ছ্বসিত গলায় বলল। এটা কি মাস্টারমশাই? আবিদ হাসল।
জিনিসটা পরিণীতার হাতে দিল। পরিণীতা দেখল 1 ডজন লাল রঙের কাচের চুড়ি। সে খুশিতে লাফিয়ে উঠল। আবিদ দেখল সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়েটা 50 টাকার অতি সাধারণ জিনিসেও কতটা খুশি। এই জন্যই তো সেই মেয়েটাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল, আর এখন তো প্রেমে পাগল হয়ে গেছে। পরিণীতা আবিদের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। কষ্ট করে আবিদের চুলগুলো টেনে মুখটা নিচে নামিয়ে কষে একটা চুমু খেল। আবিদ মুচকি হাসল। পরিণীতা লজ্জায় লাল হয়ে চুড়িগুলো আবিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আনরোমান্টিক বেড়া মানুষ, পরিয়ে দাও। বলে নিজের হাতটা এগিয়ে দিল। আবিদ মুগ্ধ হলো। নিজের হাতে এক এক করে যত্ন নিয়ে চুড়িগুলো প্রিয়তমার হাতে পরিয়ে দিল। তারপর 2 হাতের তালুতে গভীর চুমু খেল। পরিণীতা আরো লজ্জায় লাল হলো। আবিদ বলল, বাড়ি যাবে না? অনেকক্ষণ হলো। পরিণীতা আটকে উঠল। সে বাড়ির কথা ভুলেই গিয়েছিল। এখন যদি কেউ খুঁজতে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আবিদ ফোন বের করে সময় দেখল। রাত 8টা বাজতে 5 মিনিট বাকি। পরিণীতা বলল, আমাকে বাড়ি যেতে হবে। একটু আগেই না কোলে চড়তে চেয়েছিলে? চলো তোমাকে কোলে করেই নিয়ে যাই। পরিণীতা আবারও বাড়ির কথা ভুলে গেল। লজ্জায় রাঙা মুখটা প্রিয় পুরুষের বুকে লুকালো। আবিদ পরিণীতাকে আগের মতো পেছনের পাঁচিলে তুলে দিল। তারপর বলল, সাবধানে, যদি একটু ব্যথা পাও হাড্ডি গুঁড়া করে ফেলবো। পরিণীতা আবার আবিদের দুগালে কষে 2টো চুমু খেয়ে লাফ দিল। আবিদ তৃপ্তির হাসি হাসল। পরিণীতা চোরের মতো বাড়িতে ঢুকতে গিয়ে সদর দরজায় সাদাবের সাথে ধারাম করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সাদাব হাত ধরে টেনে তুলল। তারপর বলল, সামলে ফুলপরি। পরিণীতা আটকে উঠল। সাদাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদাব বলল, কোথায় গিয়েছিলে? পরিণীতার গলা শুকিয়ে গেল। ভয়ে মেয়েটার বুক ধুকভুক করছিল। কোনো রকমে বলল, ঘরে গরম, তাই বাইরে বাতাস খেতে গিয়েছিলাম। সব জায়গাতেই তো এসি লাগানো, গরম কোথায়? এসব কৃত্রিম বাতাস আর ভালো লাগে না, ফ্রেশ এয়ার খেতে গিয়েছিলাম। তাহলে আমাকে বলতে, দুজনে মিলে যেতাম। আমার প্রচুর মাথা ব্যথা করছে। এটা বলে আর কিছু বলার সুযোগ না দিয়েই কেটে পড়ল। সাদাব সন্দেহজনক চোখে তাকিয়ে রইল। তাই মনে মনে বলল, কিছু তো নিশ্চয় হয়েছে। বোকা মেয়েটা গুছিয়ে মিথ্যেও বলতে পারে না। ও যে এতক্ষণ মিথ্যে বলছিল সেটা ওর চোখেই বলে দিচ্ছিল। কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে, নজরে রাখতে হবে। বলে চলে গেল। রাত 9টা। হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আসায় শুদ্ধকে দুপুর 2টার দিকে বিয়েবাড়ি থেকে চলে আসতে হয়েছিল। একজন রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, ইমিডিয়েট সার্জারি করাতে হবে। তাই সে আসার আগে ওটি রেডি রাখতে বলেছিল। এসে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। টানা 6 ঘন্টা অপারেশন শেষে ওটি থেকে বের হলো শুদ্ধ। সে কানাডার শীর্ষস্থানীয় হার্ট সার্জনদের একজন, তাই বাংলাদেশে তার চাহিদা তুঙ্গে। তবে সে সব রোগীর অপারেশন করে না, শুধুমাত্র যাদের অবস্থা একেবারে সংকটজনক কেবল তাদের অপারেশনই করে। সে ওটি থেকে বেরিয়ে পেশেন্ট পার্টির উদ্দেশ্যে বলল, Now he is out of danger. রোগীর বাড়ির লোকজন শ্রদ্ধার চোখে তাকিয়েছিল তার দিকে। তুহিনা তার পাশেই দাঁড়িয়েছিল। ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ 10 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে সে একজন। তুহিনা সবসময় শুদ্ধর সঙ্গে লেগে থাকে। তার এই গায়ে পড়া স্বভাবে শুদ্ধ যে কতটা বিরক্ত তা তো আপনারা জানেনই। তবে হাসপাতালের লেডি ডাক্তার ও নার্সরা তাদের ক্রাশের সঙ্গে তুহিনার এমন চেপে থাকা মোটেও পছন্দ করে না। তারা প্রচণ্ড জেলাস। তাদের স্বস্তির বিষয় একটাই, ডক্টর চৌধুরী মেয়েটাকে মোটেও পাত্তা দেয় না। ফলে তারাও তুহিনাকে ভালো চোখে দেখে না। তবে এতে তুহিনার বিশেষ কিছু যায় আসে না, কারণ সে তো ডাক্তার হয়েছেই শুদ্ধর আশেপাশে থাকার জন্য। রাত 8:30-এর দিকে শুদ্ধ ক্লান্ত হয়ে নিজের কেবিনে গেল। অ্যাপ্রনটা খুলে পাশে রেখে মাথা নিচু করে বসেছিল। ক্লান্তিতে সারা শরীর জড়িয়ে আসছে। 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফির অর্ডার করলো। এর মধ্যেই কি যেন মনে পড়তেই তার ফর্সা মুখ ক্ষোভে লাল হয়ে গেল। ক্রোধ ছড়িয়ে পড়ছে শিরা উপশিরে। টেবিলে বাড়ি মেরে বলল, তুই আমার গলায় কাটার মতো আটকে আছিস প্রণয়। আমি না পারছি তোকে তুলে ফেলতে, আর না পারছি আমার সুইট হার্ট থেকে সরাতে। উফ, ব্রেনের এত চাপ আর নিতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে কেউ কেবিনে প্রবেশ করলো। শুদ্ধ কিছু বোঝার আগে কলার ধরে নাক বরাবর ঘুষি মারল। শুদ্ধ সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রণয় পুনরায় তার কলার ঝাঁকিয়ে একটা অশ্রাব্য গালি দিয়ে বলল, জবার গায়ে স্পর্শ করার, বিশ্বাস কর
আমার হাত পা বাঁধা না থাকলে তোকে এক্ষুনি খুন করে ফেলতাম। ক্রোধে পুনয়ের কপালের সবুজ শিরা ফুলে উঠেছে। শুদ্ধরও রাগ চড়ে গেল। সেও পুনয়ের নাক বরাবর ঘুষি দিয়ে ঠোঁট পাকিয়ে হেসে বলল, কেন তোর ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়? আমার হয় না বুঝি? তোর বাদ বিরেতে ঘরে সুন্দরী বউ রেখে অন্য নারীর তেষ্টাই গলা শুকিয়ে যায়। আর আমি তো বেচারা, আমার তো ঘরে বউ নেই। পুনয় শুদ্ধর বুক বরাবর লাথি মেরে বলল, তোর জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে। তোর জন্য আমাকে আমার রক্ত জবার থেকে দূরে যেতে হয়েছে। তুই আমার লাইফ হেল করে দিয়েছিস। শুদ্ধ পাগলের মতো হেসে ঘাড় বাঁকিয়ে বলল, জীবন কই নষ্ট করলাম? ছোট্ট একটা প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে আমার সুইটহার্টার থেকে আলাদা করতেছিলি। কত বছর আমি তোর পেয়েছি শুধুমাত্র একবার আমার সুইটহার্টকে দেখার জন্য, কিন্তু তুই দেখতে দিসনি। তাই আমি তোকে তোর রক্ত জবা থেকে পার্মানেন্টলি আলাদা করে দিলাম। সিম্পল লজিক। তুই বেঁচে থাকবি ঠিকই, কিন্তু তোর বুকে যে আগুন জ্বালিয়েছি, এই জন্য তুই মরতেও পারবি না, আবার বাঁচতেও পারবি না। খুব জ্বলছে না? ছুঁইলি বলে? আমারও এতটাই জ্বলে যখন তুই আমার সুইটহার্টকে টাচ করিস। শালা, তুই আমার চিরশত্রু। তারপরও দেখ, তোর আর আমার দুর্বলতা এক জায়গায়। এর থেকে দুঃখের আর কি হতে পারে? আগেও তোকে আলাদা করেছি, ভবিষ্যতেও করব। বিকজ সে শুধুই আমার, শুধুমাত্র এই আবরার শিকদার প্রণয়ের। সে আমার কাছে আছে কি দূরে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তাকে বিয়ে করতে পারলাম কি পারলাম না তাতেও কিছু যায় আসে না। তবে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধুমাত্র আমারই থাকবে। প্রণয় শিকদার তার তার জিনিসে অন্যের অধিকার বরদাস্ত করে না। দুজনকেই দেখতে সাইকোপ্যাথ লাগছে। হিংস্র তাদের চোখ মুখ ও ব্যবহার। পুরায় রিভলভার বের করে শুদ্ধর কপালে তাক করলো। শুদ্ধ পাগলের মতো হেসে বলল, আমি মরে গেলে তোর প্রাণভোমরা চিরতরে হারিয়ে যাবে। ভুলে যাস কেন? তোর প্রাণভোমরার সিন্ধুকের চাবি আমার হাতে। প্রণয় এগিয়ে গিয়ে শুদ্ধর বাঁ হাতে একটা বুলেট ঠুকিয়ে দিয়ে বলল, ভুলে যাস না, ওটা আমার একার প্রাণ ভোমরা নয়। শুদ্ধের হাত বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ হাসলো। ডান হাতে নিজের ড্রয়ার থেকে রিভলভার বের করে প্রণয়ের ডান হাতে একটা বুলেট ঢুকিয়ে একই ভঙ্গিতে বলল, ভুলে যায়নি, তবে প্রাণভোমরা যদি আমার না হয় তবে তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? প্রণয়ের হাত থেকেও ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ আবার হেসে বলল, তুই আমাকে মেরে ফেলতে পারবি না, কিন্তু আমি চাইলেই তোকে মেরে ফেলতে পারি। হাতে মারবো না, জানিস তো কিভাবে মারবো? যেমন আছিস তেমনই থাক, বেশি লোভ করিস না, না হলে তুই মারার আগে আমি মেরে ফেলবো। সে আমার না হয়ে দূরে থাকুক, ভালো থাকুক, কিন্তু অন্যের হওয়ার চেষ্টা করলে আমি নিজেই তাকে শেষ করে দেব। প্রণয় শিকদার তার জিনিসে অন্যের অধিকার বরদাস্ত করে না। তুই আমার দুর্বলতার খোঁজ পেয়ে গেছিস, তার মানে এটা নয় যে আমি দুর্বল। শুদ্ধ কিছুটা দমে গেল, কিন্তু দমল না তার রাগ। দুজন আবারও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। শরীর এখানে ওখানে ছিঁড়ে গেছে, থেতলে গেছে। দুজনের হাত থেকে গড়িয়ে পড়া রক্তে পুরো কেবিন পিচ্ছিল হয়ে গেছে। দুজনের হাতেই দুটি গুলি ঢুকে রয়েছে। যন্ত্রণার তীব্রতায় ছিঁড়ে যাচ্ছে শরীর। তবুও দুই বলিষ্ঠ পুরুষ নিজেদের মধ্যে রক্তের খেলায় মেতে উঠেছে, মাত্র 16তে পা দেওয়া এক কিশোরী কন্যার জন্য, যে তাদের দুজনের তুলনায় ছোট্ট এক মুরগির ছানা। শত শত লোকের জান নিয়ে নিতে একবারও ভাববে না দুজন। দুজনেই ক্লান্ত হয়ে ফ্লোরে লটিয়ে পড়ল। কি হবে এই দুই পুরুষের? প্রণয়ের ভবিষ্যৎ? কে ভালোবাসা পাবে আর কে ভালোবাসা হারাবে তা তো সময়ই বলে দিবে। পুরো কেবিন তছনছ হয়ে আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ওদিকে। রক্ত পড়ে আছে এখানে সেখানে। দুজন পুরুষ ঘরের দুদিকে পড়ে হাসছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কত আঘাতপ্রাপ্ত অসুস্থ মানুষ এমন পরিস্থিতিতে থাকলে ব্যথায় যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির হয়ে যেত, ভয় আতঙ্কে কাঠ হয়ে যেত। কিন্তু ওরা যেন ভিন গ্রহের এলিয়েন। হাত থেকে এখনো গলগল করে রক্ত পড়ছে, আর দুজনেই পাগলের মতো হাসছে। এমন সময় হাসপাতালের স্টাফ কফি নিয়ে আসলো। শুদ্ধর কেবিনের দরজায় কয়েকবার নক করলো। কোনো উত্তর না পেয়ে সে চলেই যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কিছু পড়ার শব্দে সে আবারও নক করলো। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় দরজা খুলে ভেতর উকি দিল। ভেতরের দৃশ্য দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। সারা ঘর এলোমেলো, রক্তাক্ত। দুই পাশে পড়ে আছে দুটি সাইলেন্সার লাগানো রিভলভার। ডাক্তার চৌধুরীর সারা শরীরে ক্ষত, সেখান থেকে তরল গড়িয়ে পড়ছে। অপর পাশে আরেকজন ব্যক্তি পড়ে আছে, ওনারও একই অবস্থা। যে কেউ দেখলেই বলে দেবে এখানে একটু আগে টর্নেডো বয়ে গেল।
এসব দেখে স্টাফটির হাঁটু কাঁপতে লাগলো। চিৎকার করতে চাইলো, কিন্তু পড়ে থাকা দুজন ব্যক্তি তার দিকেই তাকিয়ে আছে দেখে ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কি করবে? কোনো রকম নিজেকে সামলে নিয়ে চিৎকার করতে নিলে শুদ্ধ রাগান্বিত সুরে ধমকে উঠল। একদম চিৎকার দেবে না। লোকটির কপাল বেয়ে দরদর করে ঘাম পড়ছে। শুদ্ধ একইভাবে বলল, এই কথা যেন কাকপক্ষীও টের না পায়। চুপচাপ গিয়ে ডাক্তার রেজাকে ডেকে আনো। এই কথা শুনে লোকটি এক প্রকার দৌড় দিল, যেন পালিয়ে গেল। ডাক্তার রেজে এসে এসব দেখে ঘাবড়ে গেলেন, ভয় পেলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি বুঝলেন এই অবস্থা ওরা নিজেরাই করেছে। তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রণয় বিরক্ত হয়ে বলল, কি দেখছেন? তুলুন আমাদের। আমাদের হাত থেকে গুলিটা বের করে ড্রেসিং করে দিন। আর হ্যাঁ, এই সব কথা যেন চার দেয়ালের বাইরে না যায়। ডাক্তার রেজা ভেতর ভেতর ভয় পাচ্ছেন, তিনি আর কিছু বললেন না। স্টাফের সাহায্যে দুজনকে তুলে কেবিনের সোফায় বসালেন। গুলি বের করে ব্যান্ডেজ করে দিলেন। শরীরে যেখানে যেখানে কাটা ফাটা থ্যাতলানো আছে সব জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে বললেন। এসবের কোনো দরকার নেই। সে ভাবল এই ড্রেস পরে বাসায় যেতে পারবো না। তারপর স্টাফটির হাতে টাকা দিয়ে বলল পাশের মলটা থেকে তার জন্য ড্রেস নিয়ে আসতে। শার্ট প্যান্টের সাইজও বলে দিল। শুদ্ধ প্রণয়ের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু আমার সাথে লাগতে এসে ব্যথা পেলি। এটা কোনো ব্যথার কাতারে পড়ে নাকি? আমি নীলাঞ্জনার জন্য প্রতিদিন যে ব্যথা পাই, এটা সেটার কাছে কিছুই না। শুদ্ধর মনের কোণে প্রণয়কে আঘাত করার জন্য সূক্ষ্ম ব্যথার অনুভূতি হলো, কিন্তু সে সেটাকে প্রশ্রয় দিল না। কারণ প্রণয় ওর সাথে যা করেছে তারপরে কোনো দিক থেকে সে সহানুভূতির যোগ্য না। প্রণয় দেখলো শুদ্ধর অবস্থা অনেকটাই খারাপ। ওর মনে একটা সূক্ষ্ম ব্যথা হলো, মনে মনে একটু খারাপও লাগলো। কিন্তু যখনই মনে পড়লো শুদ্ধ ওর সাথে কি করেছে, কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, কিভাবে ওর থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে, তখনই তার সব খারাপ লাগা সরে গিয়ে ঘৃণা এসে জায়গা নিল। স্টাফটা চলে এসেছে। প্রণয় শুদ্ধ অ্যাটাচড ওয়াশরুমে গিয়ে অনেক কষ্টে চেঞ্জ করে নিল। পরপর শুদ্ধও চেঞ্জ করলো। শুদ্ধ ভাবলো বেশি সময় হাসপাতালে থাকা আর ঠিক হবে না। কে জানে কখন কোথায় ওই ন্যাকা মেয়ে দেখে ফেলবে, পরে আবার আরেক ঝামেলা। প্রণয় বেরিয়ে গেল, পেছন পেছন শুদ্ধও গেল। ওদের দুজনের হাতের অবস্থা ভালো না, তাই কেউই গাড়ি ড্রাইভ করতে পারবে না। প্রণয় বাসায় ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল। শুদ্ধ ড্রাইভার পাঠাতে বলল। 30 মিনিট পর ড্রাইভার এলো। হাসপাতালের বাইরে দুজন দাঁড়িয়ে আছে। রহমান চাচা প্রণয়কে নিয়ে গেলেন, আর মুখলেস চাচা শুদ্ধকে নিয়ে গেলেন। রাত 10:30। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে প্রণয়ের শুদ্ধর জন্য। শিকদার বাড়ির নিয়ম, দিনের বেলা যে যেখানে থাক, রাতে ডিনার সবাই একসাথে করবে। 4 জনকে নিয়ে রান্নাবান্না সব শেষ। বাড়ির ছেলেরা নিজেদের রুমে, মেয়েরা বাবা চাচাদের সাথে গল্প করছে। সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু, অনেক দিন তো হলো পড়াশোনা শিখে তুলে রেখেছো, কাল থেকে তুমি কলেজে যাবে। আব্বু আমিও আছি। 4 ভাই হেসে উঠলেন। পরিণীতা আর প্রেরণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোরা সবাই তো আমার মা। ততক্ষণে ছোট্ট থরি দৌড়ে এসে বলল, আমি বুঝি কেউ না? প্রিয়তার আব্বু সাজিদ শিকদার থরিকে কোলে তুলে নিয়ে বললেন, তুমি আমার আম্মু? গিন্নিরা দূর থেকে এই দৃশ্য প্রাণ ভরে দেখছিলেন। রাত 10:55। ছেলে দুটো এখনো ফিরছে না দেখে অনুশ্রী বেগম প্রণয়কে ফোন করলেন। প্রণয় ফোন ধরল না। পরপর শুদ্ধকে ফোন করলেন। শুদ্ধ ফোন ধরল না। ঠিক তখনই তহিনা বাড়ির ভিতর প্রবেশ করলো। অনুশ্রী বেগম বললেন, তুমি একা? শুদ্ধ কোথায়? আমি জানি না মামিমা, শুদ্ধ ভাইয়া আমার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আমিও অনেক খুঁজেছি। অনুশ্রী বেগম চিন্তায় পড়ে গেলেন। এক এক করে সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। প্রেম বলল, দাদানরা হয়তো বিজি আছে, তাদের জন্য আমরা আর কতক্ষণ না খেয়ে থাকবো? হ্যাঁ, ছোট দাদান ঠিকই বলেছে, আমাদের খেয়ে নেওয়া উচিত। চুপ করো বেয়াদব দুটো। বড় ভাই এখনো বাড়ি ফেরেনি, তোমাদের খাবারের চিন্তা লেগে গেছে। প্রিয়তারও চিন্তা হচ্ছিল। প্রণয় ভাইকে সে সন্ধ্যায় পর আর দেখেনি। সে কোনো বিপদ আপদ হলো না তো? বিপদের কথা ভাবতে ছোট্ট মনে ভয় জেগে বসলো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। পরিণীতা ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল। প্রণয় বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সর, ঢুকতে দিবি না নাকি? পরিণীতা সরে দাঁড়ালো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। পেছনে শুদ্ধকে চেখে
চোখ আরো বড় বড় হলো। ওরা দুজন সিঁড়িতে পা রাখতে অনুশ্রী বেগম চেঁচিয়ে বললেন, এই সময় হলো তোমাদের আসার, আর এখন না খেয়ে উপরে চলে যাচ্ছ কেন? আসো, খেয়ে যাও। খিদে নেই। অনুশ্রী বেগম রেগে ছেলেদের কিছু শোনানোর জন্য এগিয়ে আসতেই দুজনকে দেখে অবাক হলেন। পরপরই কেঁদে উঠলেন। অনুশ্রী বেগমের কান্না শুনে সবাই ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। শুদ্ধ আর প্রণয়কে দেখে সবার চোখ কপালে উঠল। শুদ্ধ আর প্রণয় দুজনেই ঠিক মতো দাঁড়াতে পারছে না। মুখের সব জায়গায় আঘাতের দাগ, শার্টের নিচে হাত আর শরীর দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে শরীরে আরো অনেক বেশি আঘাত লুকিয়ে আছে। বাকি তিন গিন্নিও হাই হাই করে উঠলেন। সবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুদ্ধ বলল, আমাদের রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ঠিক আছি, রুমে যাই। দাঁড়াও দুজন। ওরা ভালোভাবেই জানে ওদের অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি, এসব ঢপ দিচ্ছে। কারণ ওদের শত্রুতার ব্যাপারে কে না জানে। সুযোগ পেলে একে অপরকে কয়েক ঘা লাগিয়ে দেয়। এত তীব্র ঘৃণা আর শত্রুতা তো প্রথমে ছিল না। 12 থেকে 13 বছর পর্যন্ত সবই ঠিকই ছিল। ওরা দুজন একে অপরের আত্মার বন্ধু ছিল, সবকিছু একসাথেই করতো, বেস্ট ফ্রেন্ড ছিল ওরা। যেহেতু দুজন একদমই সমবয়সী, প্রণয় শুদ্ধ থেকে মাত্র একদিনের বড়। প্রণয় শুদ্ধের জন্মের পর ওরা দুজন একসাথেই বড় হতে থাকে। শুদ্ধর বাবা মাও এখানেই থাকতেন। দুজনের ভালোবাসা ছিল দেখার মতো। যত বড় হতে থাকে দুজনের বন্ধুত্ব তত গভীর হতে থাকে। সবাই বলতো ওদের বন্ধুত্ব আজীবনে স্থায়ী হবে, কিন্তু একসময় এমন অবস্থা এলো সবসময় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, মারামারিও লেগেই থাকতো। কেউ কাউকে সহ্য করতে পারতো না। এমন অনেকবার হয়েছে দুজন মাঝামারি করে হাসপাতালে পৌঁছে গেছে, আর এমনটা প্রায় ঘটত। এই ভয়াবহ অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজনকে একসাথে রাখা যাবে না। অতঃপর শুদ্ধকে নিয়ে তার বাবা মা কানাডা চলে যান। কিন্তু প্রাণের বন্ধু কেন প্রাণের শত্রু হলো, এটা এখনো সবার কাছে রহস্য। প্রণয়ের এই হাল দেখে প্রিয়তা আর প্রহেলিকা চোখ টলমাল করে উঠল, বুকটা হু হু করে উঠল। প্রহেলিকা মনে মনে বলল, কেন প্রণয়? একটা মেয়ের জন্য আর কত, অনেক তো হলো, আর কত নিজেকে কষ্ট দেবে? এবার ওকে ছেড়ে দাও, আমরা অনেক সুখে থাকবো। তোমার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। প্রিয়তার গলায় কান্না দলা পাকিয়ে আসছে। সে ভেবে সময় নষ্ট করল না, ছুটে চলে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের হাত চেপে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, কি করে? এত ব্যথা পেয়েছো প্রণয় ভাই? আপনার কি খুব কষ্ট হচ্ছে? নিজের প্রিয়তমার অন্যের জন্য এত অস্থির হতে দেখে শুদ্ধর ভেতরটা চলে যাচ্ছে। এতটা কষ্ট তো প্রণয়ের হাতে মার খেয়েও সে পায়নি। মনের কষ্টের কাছে বুঝি দেহের কষ্ট কিছুই নয়। প্রিয়তা কথা শেষ করতে পারল না। প্রণয়ের সফেদ শার্টের হাতা ভিজিয়ে লাল হয়ে গেছে। প্রণয় টু শব্দ করল না। সে নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। প্রিয়তাকে দেখে ওর শরীর ও মনের ব্যথায় যেন একটু ওষুধই পড়ল। প্রিয়তা গুলি লাগা স্থানে চেপে ধরেছিল। অন্য কেউ হলে ব্যথায় চিৎকার দিয়ে উঠত, কিন্তু প্রণয় ব্যথাতুর একটি শব্দ করল না। বাহিরে যতই যন্ত্রণা হোক, মনে শান্তি আসলো। আর প্রণয়ের কাছে সকল ব্যথার একটাই ওষুধ, ওর রক্ত চাপা। প্রণয় শার্টের হাতে লাল হয়ে গেছে দেখে সবাই আরো অবাক হলো। অনুশ্রী বেগম এবার জোরে জোরে কেঁদে উঠলেন। প্রণয় বলল, আম্মু, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘরে যাই। প্রিয়তা ছোট হৃদয় ব্যথায় জর্জরিত হয়ে গেল। সে কেঁদে বলল, আপনি কোথায় ব্যথা পেয়েছেন প্রণয় ভাই? আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি? কথাটা বলার সাথে সাথে তার নীল চোখের কার্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। প্রণয় বহু কষ্টে হাত দিয়ে প্রিয়তার চোখ মুছে দিয়ে বলল, একটুও ব্যথা পাইনি, সত্যি। প্রহেলিকার আর সহ্য হলো না। সে দৌড়ে এসে প্রিয়তাকে সরিয়ে দিয়ে প্রণয়কে বলল, তাড়াতাড়ি ঘরে চলো। প্রণয়ের কিছু বলার অবস্থায় নেই। ঝরঝর করে ব্লিডিং হচ্ছে। সে চলে যেতে বাধ্য হয়। যেতে যেতে পেছন ফিরে প্রিয়তাকে দেখতে ভুলল না। তুহিনা কেঁদে দেওয়ার উপক্রম। শুদ্ধ সেদিকে কোনো ভাবান্তর নেই। সে চেয়ে আছে তার সুইট হার্টের দিকে। প্রিয়তার চোখে পানি টলমল করছে। শুদ্ধর হচ্ছে হলো মেয়েটাকে এক থাপ্পড় দিয়ে বলতে, এই মেয়ে, তুমি অন্যের জন্য কেন কাঁদো? তুমি আমার জন্য কাঁদবে, অন্যের জন্য একদম কাঁদবে না। তুহিনা ব্যস্ত হয়ে বলল, কিভাবে ব্যথা পেয়েছো শুদ্ধ ভাইয়া? অনুশ্রী বেগম শুদ্ধর দিকে তাকালেন। এ ছেলেটার অবস্থাও ভালো না। তিনি মাতৃস্নেহে শুদ্ধকে নিজের ঘরে নিয়ে গেলেন। শুদ্ধ ব্যথাত চোখে তাকিয়েছিল প্রিয়তার দিকে। প্রেম পুরো ব্যাপারটাই নোটিশ করলো। সে আর কি বলবে।
কি করবে, শুধু বলল, এদের ভাগ্যে কি আছে কে জানে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। কারোর আর গলা দিয়ে আর খাবার নামবে না, তাই কেউ আর খেলো না। অর্ধেক শুদ্ধর ঘরে আর অর্ধেক বোনের ঘরে চলে গেল। কিন্তু প্রিয়তা কারো ঘরেই গেল না। সে ছুটে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। পরিণীতার বড় কষ্ট হলো তার ভাই বোনের জন্য। অনুশ্রী বেগম শুদ্ধকে বকে উদ্ধার করছেন আর কাঁদছেন। অনুশ্রী বেগম বললেন, তোরা দুই ভাই কেন এমন করিস? মাকে কষ্ট দিয়ে কি মজা পাস তোরা? শুদ্ধ বড় মামির বুকে মাথা রেখে হুট করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম অবাক হলেন। এই ছেলেকে তিনি কোনোদিন কাঁদতে দেখেননি। কত ব্যথা পেল, কিন্তু কোনোদিনও চোখের কোনা ভিজতে দেখেননি। সেই শুদ্ধই একটু মায়ের মমতা পেতেই আজ হাওমাও করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আব্বু? বলো বলো আব্বু, কি হয়েছে? শুদ্ধ কিছু না বলেই কেঁদেই চলল। এমন যন্ত্রণার কথা কি কাউকে বলা যায়? শুদ্ধর হাতে ব্যথা পেয়েছে, তার শার্টও ভিজে যাচ্ছে। তিনি লাফিয়ে উঠলেন, বুঝলেন এটা তার ছেলের কাজ। তিনি বললেন, শার্ট খোলো আব্বু। বলে ছুটে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলেন। জল জল চোখে ব্যান্ডেজ করে দিলেন। ওনার ভীষণ কষ্ট হচ্ছে। এই দুই ছেলেই ওনাকে জ্বালিয়ে মারছে। এদের নিয়ে তিনি যে কি করবেন? শুদ্ধ বলল, বড় মামি, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? অনেক রাত ঘুমাতে পারি না। অনুশ্রী বেগম বুঝলেন ছেলেটা কোনো কারণে অনেক কষ্টে আছে। তিনি শুদ্ধকে কোলে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। শুদ্ধ চোখের অবিরাম জলরাশি তিনি দেখলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। এদিকে প্রহেলিকা কোনো রকমে প্রণয়কে ঘরে এনে শার্ট পাল্টে হাতে ব্যান্ডেজ করে দিল। শার্ট খুলতে শরীরে ক্ষতগুলো দেখে প্রহেলিকার মনে হলো আঘাতগুলো হয়তো ওর নিজের গায়ে লেগেছে। সে প্রথমবারের মতো অনুভব করলো প্রণয় থেকে প্রিয়তাকে আলাদা করা হয়তো তার ঠিক হয়নি। আজকের সব ঘটনার জন্য সেই তো আসল অপরাধী। কিন্তু তার এক মন বলল, তুই যা করেছিস তা ভালোবাসা পাওয়ার জন্য করেছিস। আর এক মন তাচ্ছিল্য করে হেসে বলল, পেয়েছিস কি? সে কি তোকে এতটুকুও ভালোবাসে? ছলনা করে বউ হওয়া যায়, হয়তো ঘনিষ্ঠও হওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কথায় আছে না, ছেলেদের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভালোবাসার প্রয়োজন হয় না। তাই প্রণয় তোর স্পর্শ করলেও সেই ছোঁয়ার ভালোবাসা থাকে না। প্রণয় তোকে এক চুল পরিমাণও ভালোবাসে না। তার সর্বকায়া জুড়ে প্রিয়তা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অন্যকে কষ্ট দিয়ে কোনোদিনই নিজে সুখী হওয়া যায় না। এই সত্য তুই যত তাড়াতাড়ি মেনে নিবি, তোরই মঙ্গল। প্রহেলিকা মন চিৎকার করে বলে উঠল, না, আমি যতদিন বেঁচে থাকবো প্রণয়কে আমার হয়েই থাকতে হবে। আমি বেঁচে থাকাকালীন সে অন্য কারো নয়। প্রণয় শুয়ে পড়ল। হাতে ভীষণ ব্যথা হচ্ছে, কিন্তু তবুও হাসছে। সে নিজের জন্য প্রিয়তার চোখে কষ্ট দেখেছে। এমন কষ্ট দেখার জন্য সে হাজারবার নিজেকে কষ্ট দিতেও রাজি। প্রহেলিকা প্রণয়ের মাথায় হাত দিল। প্রণয় বলল, ঘুমিয়ে পড়ো তুমি। আমি জেগে আছি, যদি তোমার কিছু দরকার হয়। হবে না, ঘুমিয়ে পড়ো। প্রহেলিকার কিছু না বলে পাশে শুয়ে পড়ল। ওর ইচ্ছে করছে প্রণয়ের বুকে মাথা রাখতে, কিন্তু আজ আর সাহস হচ্ছে না, কিন্তু ঘুমও আসছে না। প্রণয় এত ব্যথা চাপ নিতে পারল না। পাশের ড্রয়ার থেকে স্লিপিং পিল বের করে 2টা খেয়ে নিল। এমনিতে সে এটা ছাড়া কোনো রাতে এখন আর সে ঘুমাতে পারে না। 20 মিনিট পর প্রহেলিকা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে গেল। শুদ্ধ বেহুশের মতো ঘুমাচ্ছে। পাশের টেবিলেই পড়েছে বড় এক পাতা স্লিপিং পিলস, যার পুরোটা খালি, শুধু শেষের দিকে একটা পড়ে আছে। প্রহেলিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বেরিয়ে প্রিয়তার ঘরের বাইরে দাঁড়ালো। দরজায় হাত দিতেই খুলে গেল। সে ভিতরে প্রবেশ করে দেখে প্রিয়তা অবুঝ শিশুর ন্যায় গুটুসিটি মেরে ঘুমিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখল, ভারী চোখের পল্লব ভিজে একটার সাথে আর একটা লেপ্টে আছে। চোখের নিচে শুকিয়ে যাওয়া জলের স্পষ্ট চিহ্ন। প্রহেলিকা ধীর নিঃশ্বাস ফেলল, মাথায় হাত দিয়ে বলল, বনু, একটা সত্যি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ তোর ওপর আমার চরম হিংসা কাজ করে। দেখ তুই কত ছোট, তারপরও প্রণয় আর শুদ্ধ তোকে কতটা ভালোবাসে। শুধুমাত্র তোর জন্য নিজেদের সহ সবাইকে শেষ করে দিতে পারে।
অথচ আমি ছোটবেলা থেকে প্রণয়কে ভালোবাসি, তবুও সে আমাকে দেখে না, শুনেও শুনতো না। আমার আকাশ সম ভালোবাসা সে অতি অবহেলায় পায়ে ঠেলে দিত। বিশ্বাস কর বোন, আমি সহ্য করতে পারতাম না যে প্রণয় তোকে এত ভালোবাসে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি, আর তোর থেকেও বেশি অন্যায় করেছি প্রণয়ের সাথে। আমি ভেবেছিলাম কোনোভাবে যদি ওকে বিয়ে করে নিতে পারি তবে ও আমার হয়ে যাবে, ধীরে ধীরে তোকে ভুলে যাবে, শুদ্ধ নিজের ভালোবাসা পাবে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। প্রণয় আজকেও আমায় ভালোবাসেনি, তার মনে এক চুল পরিমাণও জায়গা আমার জন্য খালি নেই রে বোন। ওর মনের নিজের জন্য টুকু জায়গাও করে নিতে পারেনি আমি। আমাকে বিয়ে করা তার জন্য শুধুমাত্র একটা ডিল, আমার সাথে সুখের সংসারটাও অভিনয়। কি করব আমি যাতে করে সে আমায় একটু ভালোবাসে? আমি কিছুতেই প্রণয়কে ছাড়তে পারবো না, ওকে ছেড়ে থাকতে পারবো না, আর পারছিও না। তুই প্লিজ চলে যা আমাদের জীবন থেকে। প্রহেলিকা কথাগুলো ভেবে চাপা নিঃশ্বাস ত্যাগ করল। 7টা সকাল 45 মিনিট। শিকদার বাড়িতে স্কুল কলেজ ভাঙ দেওয়ার নিয়ম নেই। পৃথার বিয়ের জন্য সকলের 10 দিনের ছুটি ছিল, তাই আজ থেকে আবার সবার পড়াশোনা শুরু হবে। পরিণীতা কলেজের জন্য তৈরি হয়ে এসে আব্বুর পাশে বসে আছে। মুখটা তার বাংলা 5 বানিয়ে রেখেছে। তার মতে এ বালের পড়াশোনা কোনো হালাই যে আবিষ্কার করেছিল, তাকে একবার সামনে পেলেই হতো। পরিণীতা নিজ দায়িত্বে 100 কেজি কাঁচামরিচের সাথে 50 কেজি গুঁড়ামরিচ মিশিয়ে তাতে হালকা নিম পাতার করল্লা দিয়ে ব্লেন্ড করে নিজের হাতে খাওয়াতো। এই পড়াশোনা নিয়ে সে মহাবিরক্ত। পড়াশোনা তার কাছে ইউজলেস একটা টপিক। সাদমান শিকদার বললেন, কি হয়েছে আমার ছোট আম্মু? পরিণীতা জানে আব্বুকে মনের কথা বলে লাভ নেই, তাই পরিণীতা বলল, আমাকে 500 টাকা দাও আব্বু। নিশ্চয়ই। বলে মেয়ের হাতে 1000 টাকা গুছে দিলেন। এই কাহিনী দেখে ধীরা, তরি, তন্ময়ের প্রেরণা ছুটে এলো, তাদেরকেও দিতে হবে। সাদমান শিকদার হেসে সবাইকে টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার আম্মাজান কই? এখনো রেডি হয়নি। ইতিমধ্যে সবাই ব্রেকফাস্টের জন্য হাজির। প্রেম, প্রীতম, রাজ ফর্মাল লুকে হাজির। তারা অফিসে যাবে। সূর্য আর প্রণয় কিছুদিন কাজে যাবে না, শুদ্ধ হাসপাতালেও জানিয়ে দিয়েছে। প্রহেলিকা মা চাচিদের সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। তনুশ্রী বেগম বললেন, কি ব্যাপার আম্মু, মুখটা এত শুকনো কেন? হয়তো বরের জন্য। প্রহেলিকা কিছু বলল না। প্রিয়তা ঘুম থেকে উঠতেই তার গতকালের কথা মনে পড়ল। কিশোরীর বুক ভারী হলো, মন ছটফটি উঠল প্রিয় পুরুষের অবস্থা দেখার জন্য। প্রিয়তা ঘর থেকে বেরিয়ে উপর থেকে নিচে তাকালো, না সবাই নিচেই আছে। প্রিয়তা পা টিপে টিপে প্রণয়ের ঘরের দরজায় উকি দিল। নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করলো। বিছানার পরে প্রণয় উল্টো হয়ে খালি গায়ে ঘুমিয়ে আছে। পুরুষালী, বলিষ্ঠ, ফর্সা শরীরের দাগগুলো বড় বেশি চোখে লাগছে। তার নীলাপ চোখে পানি টইটম্বর হয়ে গেল। সে ব্যথাতুর নয়নে চেয়ে রইল প্রণয়ের পানে। তার ইচ্ছে করছিল ক্ষত স্থানে একটু হাত বুলিয়ে দিতে। সে নিজেকে কন্ট্রোল করতে পারল না। প্রণয়ের পাশে বসল। চোখ থেকে গড়ানো 1 ফোঁটা নোনা জল টুপ করে প্রণয়ের পিঠে পড়ল। সে তার নরম হাতে আঘাতের জায়গায় হাত বোলালো। তার ভীষণ জোরে কান্না পাচ্ছে। ডান হাতে ক্রমাগত ভরে ওঠা চোখ জল মুছছে। ডান হাতের সাদা ব্যান্ডেজের উপর হাত বোলানো মাত্রই দেখল সেখানে ছোপ ছোপ রক্তের দাগ। সে সেখানে আলতো হাতে স্পর্শ করে নিবিড়ভাবে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, নিষিদ্ধ পুরুষ তুমি, জানো কি দারুণ ব্যথার ঔষধ তুমি? জ্বলন্ত বারুদ ছুঁয়ে বানাও তুষার ভূমি, কি দারুণ ব্যথার ঔষধ তুমি। যে রোগে কেউ বাঁচে না সেই রোগের ঔষধ তুমি। তোমাকে ভালোবেসে গোপন কলঙ্কে কলঙ্কিত আমি। নিঃশব্দে গড়িয়ে পড়া টুপটা অশ্রুকণা প্রণয়ের পিঠে পড়ছে। সে সেই নিষিদ্ধ পুরুষের চুলের ভাঁজে হাত রাখল। ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে ছুটে বেরিয়ে গেল। প্রণয় চোখ মেলল। সেও বিড়বিড় করল, কলঙ্কবিহীন আকাশের চাঁদ সেও তো অসম্পূর্ণ। সেই জায়গায় তুমি মস্ত কলঙ্কিত পুরুষকে ভালোবেসেছ, তাই কলঙ্কিত হবে না তা কি করে হয়? শুধু ব্রেকফাস্ট টেবিলে বসে আছে।
অনুশ্রী বেগম তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। প্রণয় এখনো ঘুম থেকে ওঠেনি। শুদ্ধ যতবার বলছে, বড় মামি আর খেতে পারবো না। অনুশ্রী বেগম চোখ রাঙাচ্ছেন। বাকিরা সবাই প্রিয়তার জন্য অপেক্ষা করছে। তন্ময় বলল। ওই তো আপু আসছে। শুদ্ধ সেদিকে তাকালো। কলেজ ইউনিফর্মে নীল চোখের মেয়েটাকে আজ ভীষণ মায়াবী লাগছে। হাঁটু পর্যন্ত লতানো চুলগুলো দুই বেনি করে সামনের দিকে আনা, মুখে কোনো প্রসাধনী নেই। ফর্সা গোলাপি বর্ণের উপর আকাশী কলেজ ইউনিফর্মটা ভীষণ মানিয়েছে। নীল চোখ আর লাল পদ্মের মতো ঠোঁট যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয়তা এসে পরিণীতার পাশে বসলো। পরিণীতা ঝাঁঝিয়ে বলল, তোর জন্য যদি ক্লাসে ঝাড়ি খাই তাহলে দেখিস তোকে কি করি। ঢং করে ফিসফিস করে বলল, কি আর করবি, যা করার তো আমি করব। কি করবি? রাত বিরেতে পাঁচিল টপকে হাওয়া খেতে যাও, কি ভাবো আমি কিছু দেখি না? এই কথা শুনে পরিণীতার কাশি উঠে গেল। প্রিয়তা তাড়াহুড়ো করে পানির গ্লাস দিল। অর্থী বেগম ধমক দিয়ে বললেন, খাওয়ার সময় এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কিসের, হ্যাঁ? পরিণীতা চোখ বড় বড় করে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ভাবলেশীনভাবে রুটি ছিঁড়ে মুখে পড়ছে। এসব ছোটখাটো খুনসুটি দুজন পুরুষ মুগ্ধ হয়ে দেখছে। শুদ্ধ বিনা বাক্যে খাবার শেষ করে নিল। প্রিয়তার দিকে তাকিয়ে দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল প্রণয়। নির্নিমেষ চোখে তাকিয়ে এসে বলল, নীল চোখের মেয়ে, তুমি নীলাঞ্জনা, যার জন্য হাসি মুখে কবুল করি সকল যাতনা। প্রিয়তার পরিণীতা কলেজ যাবে প্রীতমের সাথে। ধীরা আর থরি যাবে রাজের সাথে। প্রেরণা বাড়ির গাড়ি নিয়ে যাবে। ভাই বোনদের ড্রপ করে ওরা অফিসে চলে যাবে। প্রীতম পরিণীতাকে উদ্দেশ্য করে আফসোসের সুরে বলল, আদিপ ছিল বলে এসএসসিতে তুই টেনে পাশ করেছিস, কিন্তু এইচএসসিতে যদি প্লাস না পাস তাহলে তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। পরিণীতার হাসি এসে মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে মুখ বাঁকিয়ে বলল, বিয়ে দেওয়ার জন্য এসএসসিতে ফেল করতে হবে কেন? এখনই দিয়ে দাও, কে বারণ করেছে? আমি তো এক পায়ে রাজি। এমনিতেও এইসব বাজাইরা পেঁচাল পড়তে ভালো লাগে না আমার। তোর লজ্জা নেই তাই না? তোমার বোন তো। প্রীতম কপালে ভাঁজ ফেলে বলল, কি বলতে চাস? আমি তোর মতো সব সাবজেক্ট ডাব্বা মানিনি। আমি এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছি। শুধু আমি কেন, তুই ছাড়া আমাদের বংশের সবাই গোল্ডেনে প্লাস পেয়েছে। কিন্তু তুই তোর মতো এমন এক পিস ও আমাদের বংশে আগে কখনো জন্মেনি। কারো এমন দারুণ বাঁধিতে ধারার মতো রেকর্ড নেই, কিন্তু তুই সব সাবজেক্টেই বাঁধিয়ে রাখার মতো মার্ক পেয়ে ফেল করেছিস। ইস, আমার আরো অনেক কাজ আছে। এসব অকাম করে সময় নষ্ট করার সময় নেই আমার। শুধু মাস্টার মশাই, আব্বু আর বড় দাদানের ভয়ে এখন এইসব আজাইরা পেঁচাল পড়ে যাচ্ছি। নাহলে এইসব মানুষ পড়ে নাকি? ইচ্ছে। প্রীতম মাথায় গাঁটটা মেরে বলল, তোর মতো সব সাবজেক্টের ডাব্বা মারা মেয়ে তো রিক্সাওয়ালা বিয়ে করবে না। পরিণীতা লজ্জা লজ্জা ভাব করে মনে মনে বলল, রিক্সাওয়ালা কেন বিয়ে করবে? আমার মাস্টার মশাই আছে না, কত সুন্দর, কত শিক্ষিত। আমাদের ছেলে মেয়েরা ওদের বাবার কাছেই পড়বে। আমার এত লেখাপড়া করা ভালো লাগে না। এ ফর অ্যাপল, বি ফর বল পড়াতে জানলেই হবে। বাচ্চা মানুষ করার জন্য এর থেকে বেশি আর কি পড়তে হবে? প্রিয়তা পরিণীতার মুখের এক্সপ্রেশন দেখে বিরক্ত হলো। ঝাঁকিয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? এমন ঝাঁকুনিতে পরিণীতার ভ্রম ছুটে গেল। চোখ মুখ কুচকে প্রিয়তার দিকে বিরক্ত চোখে চেয়ে বলল, আমার ভালো তো সহ্য হয় না, জানি তো আমি। এমন কথা শুনে প্রিয়তা আকাশ থেকে পড়ল। ভাবল সে আবার কখন ভালো সহ্য করতে পারল না। প্রীতম একটা ছোট একতলা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো। বাড়ির ভেতর থেকে একটা কিউট হালকা গোলমলো মেয়ে বেরিয়ে এলো। প্রীতম বাঁকা এসে তার দিকে তাকালো। ইনায়া গিয়ে প্রিয়তমার পাশে ধপাস করে বসে পড়ল। চোখ মুখ গরম করে প্রিয়তার চুলের বেনি টেনে বলল, এই, তোর আসার সময় হলো? জানিস কতটা দেরি হয়েছে? হঠাৎ করে প্রিয়তার চোখে জল চলে এলো। ইনা বুঝলো না যে সে কাদার মতো কি করলো। প্রিয়তার হাতে হাত রেখে বলল, কি হয়েছে প্রিয়? প্রিয়তা বাঁ হাতের তালু দিয়ে চোখ মুছল। মানুষটার মলিন চেহারাটা সে কিছুতেই ভুলতে পারছে না। চোখ বন্ধ করলেই চোখের পাতায় ভেসে উঠছে কি এক জ্বালা। পরিণীতা পেছনে ঘুরে দেখলো ওরা মুখ কালো করে বসে আছে। সে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস গোলুমলু গোল আলু? আপু!
পরিণীতা হেসে উঠল। প্রীতম কলেজের বাইরে গাড়ি পার্ক করলো। ওরা অলরেডি 20 মিনিট লেট। পরিণীতার প্রিয়তা গাড়ি খুলে এক প্রকার দৌড় দিল, কারণ ওদের দুজনের ফার্স্ট ক্লাস যে দুইজন প্রফেসর নেন তাদের সাথে ওদের জন্মের শত্রুতা আছে বললেও ভুল হবে না। হয়তো দেখা গেল দুজনকে পুরো কলেজের সামনে কান ধরে দাঁড় করিয়ে দিল। ওরা চলে যেতেই প্রীতম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এনায়াও নামতে যাবে, ঠিক তখনই সে গাড়ির ব্যাক সিটে চলে গেল। এনায়া ছুটে বেরোতে যাচ্ছিল, হঠাৎ করে প্রীতম গাড়িতে ঢুকে পড়াতেই তার বলিষ্ঠ বুকে ধারাম করে বাড়ি খেল। এত জোরে খেয়েছে তার মনে হচ্ছিল সে হয়তো ওই কানে আর জন্মেও শুনতে পারবে না। প্রীতম মহাবিষ্টের ন্যায় চেয়ে আছে, যেন সে ইহ জগতেও নেই। ইনিয়া তেতে উঠে বলল, এটা কি করলেন? কি করলাম? কত ব্যথা পেয়েছি জানেন? ব্যথা দিয়েছে আমি, আদরও দেব আমি। বেশি কথা বলবে না, না হলে। না হলে কি? প্রীতম ইনিয়াকে একটানে নিজের বুকে টেনে নিল। এনে আবার ধাক্কা খেল, কিন্তু এবার ব্যথা পেল না। প্রীতম ইনিয়াকে নিজের কোলের উপর বসালো। কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে গালে আর গলায় পরপর 20 থেকে 25টা চুমু খেয়ে বলল, ব্যথা তো সবে শুরু মাই ডিয়ার রসগোল্লা। ফিউচারে তোমার ছোট দেহের প্রতিটা ইঞ্চিতে ব্যথা বানিয়ে ছাড়বো। এই প্রতীক শিকদার প্রথম তোমাকে নিঃশ্বাস নেওয়ার সময় দেবে না। বলে নাকের সাথে নাক ঘষল। লজ্জায় নেয়ার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। সে মনে মনে বলল, ছি, এই নষ্ট লোকটা এসব কি বলছে? বেহায়া বেশরম লোক। আমারও ভীষণ ইচ্ছে হয় রসগোল্লাটাকে এক কামড়ে খেয়ে ফেলতে, কিন্তু এই সব বালের নিয়মের জন্য পারছি না। চলো না রসগোল্লা, আজই বিয়ে করে ফেলি। এমন আদরে বউ রেখে আর দূরে থাকতে ইচ্ছা করে না। ইনেয়া হা হয়ে তাকিয়ে আছে প্রীতমের নীলাভ চোখের দিকে। প্রীতম বিরক্ত হয়ে বলল, কি দেখছো বউ? এভাবে তাকালে আমি বিয়ের আগেই বাসর সেরে ফেলবো, যা আমি একদমই চাই না। তাই আমাকে একদম উস্কাবে না। ইনেয়া আহাম্মকের মতো চেয়ে আছে। সে আবার এসব কখন বলল? ইনিয়া লজ্জায় ছটফটিয়ে উঠল। ছাড়ুন আমায়, লেট হচ্ছে। প্রীতম আরও একটু চেপে ধরে গলায় নাক ঘষতে বলল, তুমি যদি এখন সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে এই প্রতীক শিকদার প্রথমে মান সম্মান কোথায় থাকবে বলো তো? তুমি আমার না হওয়া বউ। কান ধরবো কেন? তুমি অলরেডি 35 মিনিট লেট যান। ইনিয়া ঢোক করল। প্রীতম ব্যাকসিট থেকে বেরিয়ে ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, সামনে এসে বসো রসগোল্লা। কেন? আদর করতে মন চাচ্ছে তাই। তাড়াতাড়ি আসো। যাব না। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? সোজা বলো না, কোলে চড়তে মন চাইছে। জাস্ট ওয়েট, এক্ষুনি আসছি। না না না, আসছি আসছি। প্রীতম বাঁকা হাসল। ইনিয়া সামনে এসে বলল, কিন্তু প্রীতমের মনে হয় এটা পছন্দ হয়নি। তাই সে ইনিয়াকে টেনে হিস্ট্রে নিজের কোলে বসালো। ফুলো ফুলো দই গালে টুকুস টুকুস করে দুটো চুমু খেয়ে বলল, চুপ করে বসে থাকো। তারপর ফোন বের করে রাজকে কল দিল। ভাই, আমার আজ অফিসে যেতে লেট হবে। ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা অফ করে দিল। আবার দুটো চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। শিকদার বাড়ির বাগানে পাতা সাদা চেয়ারে ফোন হাতে বসে আছে সাদা। সামনে ছবিটির পানে সে মুগ্ধ নয়নে চেয়ে আছে। ছবিটিতে পার্পেল শাড়ি পরিহিতা এক অপরূপ সুন্দরী রমণী, যার চোখ মুখ জুড়ে হাজারো মায়ার বিচরণ। এই মুখের পানে কিছু সময় তাকিয়ে থাকলে সাদাফের নেশা ধরে যায়। সে ঘোল লাগা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, জান্নাতের হুর তুমি, আমার ভালোবাসার পরি তুমি, আমার মনের রানী তুমি, বোকা মেয়ে তুমি। ভালোবাসা বোঝো না তুমি, কেন বোঝো না বলো? সব কিছু কেন তোমাকে বলে বোঝাতে হবে? ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। তোমার ভালোবাসায় সিক্ত করতে চাই নিজেকে, ভালোবাসা দিয়ে সবার থেকে আড়াল করে নিতে চাই তোমাকে। চাইলেই কি সব কিছু পাওয়া যায়? আচমকে এমন কথায় চমকালো সাদা। পাশে চেয়ে দেখলো শুদ্ধ বসে বসে ফোন টিপছে। পরিণীতার খেয়ালে এতটাই ডুবেছিল যে পাশে একজন এসে বসেছে সেটাও টের পায়নি। কিন্তু সেটা শুদ্ধ এটা কি বলল? সাদা ভ্রুকুচকে বলল, মানে? অত সব মানে বুঝে কি লাভ? শুধু বলবো, যত দেরি করবেন ততই লস। কথাই আছে না, শুভস্য শীঘ্রম। যাকে চান তাকে নিজের করে নিন।
পরে দেখা গেল সেই সুযোগটি আর পেলেন না, বা এমনও হতে পারে দেখা যাবে কার ভালোবাসা কার ভাগ্যে পিছলে যায়। তা তো আর বলা যায় না, দিনকাল ভালো না। আমি আবার কারো খারাপ চাই না। এই যে আমাকেই দেখো, পিচ্ছি একটা মেয়েকে ভালোবেসে কি দশা হয়েছে, কিছুতেই নিজের করতে পারছি না। অন্য একজন শক্ত করে একটা দিক ধরে রেখেছে, আমার আর আমার ভালোবাসার মাঝে শক্তপোক্ত দেয়াল তুলে দিয়েছে। তেমনি তোমারও যদি অপোনেন্ট চলে আসে তখন কি করবে? তাই যত তাড়াতাড়ি পারো কাজটা সেরে ফেলো। বলে বাঁকা হেসে গান গাইতে গাইতে চলে গেল শুদ্ধ। সাদা ভাবনায় পড়ে গেল, তার গলাটা কেমন শুকিয়ে আসলো। সে হাঁসফাঁস করে বলল, এগুলো কি বলে গেল? তার পরিণতা অন্য কারো হয়ে যেতে পারে। এই ভাবনাতেই বুকের ভেতরে হাহাকার ছড়িয়ে পড়ল। সে ছবিটার দিকে পুনরায় চেয়ে বলল, তুমি শুধুই আমার, অন্য কারো নয়। এই সাদাব শেখাওয়াত তোমাকে কখনোই অন্য কারো হতে দেবে না। তুমি শুধুই আমার হবে, এই সাদাব শেখাওয়াতের। শুদ্ধ দূরে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, মনে মনে বলল, এই আবদ্ধ চৌধুরী শুদ্ধর কাছে সবাই শিশু। ব্রেনের খেলাই আমাকে টক্কর দেওয়ার মতো আমার চিরশত্রু ছাড়া আর কেউ নেই। এরা সবাই আমার হাতের গুটি। এমনভাবে সাজাবো যে আবরার শিকদার প্রণয় বাধ্য হবে আমার হাতে নিজের প্রাণটা তুলে দিতে। আর না হলে আমি যদি নিজের ভালোবাসাকে না পাই তাহলে অন্যরা কেন পাবে? আমি যেমন প্রতি সেকেন্ড ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় তোর পাই, ঠিক তেমনই সবাই তোর পাবে। সবাই ভালোবাসা না পাওয়ার কষ্ট বুকে চেপে বাঁচতে হবে আজীবন। আমি ভালো নেই, তার মানে কেউ ভালো থাকবে না। বিকেল 3টা। ছোট্টের দাবদাহ কমার কোনো নামগন্ধ নেই। বাড়ির ছেলেমেয়েরা লাল পাকা টমেটো হয়ে বাড়ি ফিরেছে। ফর্সা মুখে গরমের উত্তাপ যেন সৌন্দর্যের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। প্রিয়তা গরমে অতিষ্ঠ, তাকে এখনই শাওয়ার নিতে হবে। সে ছুটে নিজের ঘরের দিকে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ তাকে ডাক দিল। প্রিয়তা পেছন ফিরে দেখলো শুদ্ধ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজারে বেশ সুদর্শন দেখাচ্ছে, কিন্তু যথারীতি এক পুরুষে আসক্ত প্রিয়তা এসব লক্ষ্যই করল না। শুদ্ধ অপলক চেয়ে আছে। ঘরমুক্ত লাল মুখশ্রীতে প্রিয়তা বলল, কিছু বলবেন ভাইয়া? 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফি বানিয়ে দেবে। রেড চেরি। আমি প্রিয়তা। জানি, কিন্তু প্রিয়তা নামটা বড় কঠিন লাগে, তাই ছোট্ট করে দিলাম। তাছাড়া তোমাকে এখন রেড চেরি থেকেও লোভনীয় লাগছে। কিন্তু শেষের কথাটুকু মনে মনে বলল। প্রিয়তা একটু ইতস্তত করল। শুদ্ধ আবার বলল, প্লিজ বানিয়ে দেবে। মামিরা নিচেদের ঘরে, তাই তাদের ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। প্রিয়তা আবার কাউকে না বলতে পারে না, তাই শুদ্ধকেও না বলতে পারল না। মিষ্টি হেসে বলল, ঠিক আছে, তাহলে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এই হাসিটা যেন সোজা গিয়ে শুদ্ধর বুকে গেঁথে গেল। শুদ্ধ বলল, অবশ্যই। প্রিয়তা নিজের ঘরে চলে গেল। গোসল টোসল পরে হবে, আগে তাকে তার নিষিদ্ধ পুরুষের খবর নিতে হবে। সে কলেজ ব্যাগটা ছুঁড়ে মেরে বেরিয়ে গেল ঘর থেকে। পোনার ঘরের বাইরে এসে দাঁড়ালো, দরজায় হাত দিয়ে হালকা ধাক্কা দিল। দেখলো দরজার ভেতর থেকে লক। সে নক করবে কি করবে না ইতস্তত করছিল। তখন হঠাৎ করে দরজা খুলে গেল। পোনায় ঢুলো ঢুলো চোখে প্রিয়তার দিকে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো, পরনের টি শার্ট কুচকে আছে, চোখ মুখে ঘুমের রেশ লেপটে আছে। 28 বছরের যুবককে প্রিয়তার কাছে বড্ড আদরে বাচ্চা লাগলো। কি যে মারাত্মক সুন্দর লাগছে। প্রিয়তা কয়েক সেকেন্ডের মধ্যে 20 থেকে 25টা ক্রাশ নামক বাস খেল। কি আশ্চর্য, কয়েক মিনিট আগেই পরিপাটি সুদর্শন লোকে শুদ্ধর নজরেই পড়ল না, অথচ এখানে এলোমেলো চুলের অগোছালো প্রণয় ওর কাছে বড্ড সুদর্শন লাগছে। হাঁ করে তাকিয়ে আছে সে প্রণয়ের দিকে। ভুলেই গেছে সামনে দাঁড়ানো পুরুষটা ওর নয়, বরং অন্য কারো দলিল করা স্বামী। প্রণয় ঘুম থেকে উঠতে নিজের জানটাকে সামনে দেখে প্রণয়ের হৃৎপিণ্ডে শীতল ভালো লাগা স্রোত বয়ে গেল। ঘরমুক্ত লাল মুখশ্রীতে চোখ পড়তে নজর আটকে গেল লাল হয়ে যাওয়া নাকের ডাগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘামে। সে ঢোক গিলল, মনে মনে আওড়ালো, সর্বনাশা মেয়ে তুমি। তোমার প্রতি আমার ভালোবাসাটাও সর্বনাশা, যা একদিন সব কিছুর জন্য সর্বনাশ ডেকে আনবে। প্রণয়ের লাল লাল গালগুলো দেখে ইচ্ছে হলো টুপটাপ চুমু দিয়ে ভরিয়ে দিতে, ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে। এই যে নীল ভাষা ভাষা চোখ দুটো দিয়ে হা করে তার দিকে তাকিয়েছে। প্রণয় যে বড্ড ইচ্ছে করছে একটু বেপরা হতে।
জীবনের সব হিসাব নিকেশে একটু ভুল করতে, সকল শর্ত ভুলে যেতে। প্রিয়তা ঘোরের মাঝে এগিয়ে এসে প্রণয়ের গালে হাত দিল, প্রণয়ের হৃৎপিণ্ড বরাবর। তো একটু এগিয়ে এসে প্রণয়ের পায়ের পাতায় পা রেখে উপরের দিকে তাকিয়ে গালে হাত দিল, মোহনীয় কণ্ঠে বলল, আর ব্যথা আছে প্রণয় ভাই? প্রণয়ের হৃৎপিণ্ড থমকে গেল। প্রিয়তা তার এতটাই কাছে দাঁড়িয়ে আছে যে তার শরীর থেকে বেরিয়ে আসা মাদকীয় সুগন্ধ প্রণয়ের সকল চিন্তা এলোমেলো করে দিচ্ছে। এই দেহের পাগল করা, মাতাল করা ঘ্রাণ প্রণয়ের জন্য বিদেশি মাদকদ্রব্যের থেকেও বেশি ভয়ঙ্কর নেশা চড়িয়ে দেয়। সেই গন্ধে বড্ড আসক্ত। তাই তো প্রিয়তা না থাকলেও তার ব্যবহৃত জিনিসপত্র ছাড়া প্রণয় থাকতে পারে না। শরীরের গন্ধের সঙ্গে ঘামের গন্ধে মিশে এক অদ্ভুত মিষ্টি সুবাস এসে প্রণয়ের নাক দিয়ে সোজা হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রণয়ের ইচ্ছে করছে নিজেদের মধ্যে থাকা সেন্টিমিটার সমান দূরত্ব মুছে ফেলতে, সেই সুগন্ধের উৎসে নাক মুখ ডুবিয়ে দিতে। হঠাৎই প্রিয়তার হুঁশ ফিরে এলো যে সে কি করছে। বুঝে আসতেই প্রিয়তা লাফিয়ে উঠে দূরে সরে গেল, মাথা নিচু করে বলল, সরি প্রণয় ভাই, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, সরি। প্রণয় বিরক্ত হলো। কত সুন্দর সে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করছিল, কিন্তু প্রিয়তার যেন তার এই সুখ সহ্য হলো না। সে প্রিয়তার হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলল, আমি ঠিক নেই, আমার হাতের ব্যথায় জ্বর এসে গেছে। প্রণয়ের শরীর উত্তাপ গায়ে লাগতে প্রিয়তা চমকে উঠল। শরীর কি প্রচণ্ড গরম। একটু আগেই সে ছুঁয়েছিল, কিন্তু অনুভূতির সাগরে ডুবে থাকার জন্য সে তা বুঝতে পারেনি। সে ছুটে আবারও কাছে চলে এলো। নিজের নরম হাতটা দিয়ে প্রথমে কপাল, তারপর গলা, বুক সব জায়গায় জ্বর চেক করলো। তার শরীর কেঁপে উঠল। প্রিয়তা ধরে আসা গলায় বলল, বড় আপু কোথায়? আপনার এত জ্বর? জানি না। ওষুধ খেয়েছেন? না। খাবার খেয়েছেন? না। প্রিয়তা এবার তেতে উঠল। রাগে, দুঃখে, কষ্টে কান্না পেতে লাগলো। চিকন সরু নাকটা ফুলে ফুলে উঠছে। সে বলল, তাহলে কি করেছেন? শুধু আমাকে জ্বালাতেই জানেন, তাই না? তোকে জ্বালাই আমি? প্রিয়তা কিছু বলল না। প্রণয় ওর দিকে নিষ্পলক চেয়ে থাকলো। তারপর বলল, যা তুই, আমি ঘুমাবো। না। কেন? আপনি এখন ভাত খেয়ে ঔষধ খাবেন। খাবো না। প্রিয়তা প্রণয়কে পাত্তা না দিয়ে ঘর থেকে চলে গেল। প্রণয় এমন হঠাৎ প্রস্থানে অবাক হয়ে গেল। মনে মনে বলল, কি হলো ব্যাপারটা? আমার এত জ্বর, পেটে কিছু নেই, এটা জেনেও সে চলে গেল। বড় অভিনয় হলো প্রণয়ের। সে ধরাম করে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা নিজের ঘরে গেল। ওয়ার্ড্রপ থেকে একটা পিঙ্ক কালারের লং স্কার্ট আর হোয়াইট ফুল স্লিভ টপস বের করলো। চুলের বেনিটা খুলে ঝটপট ওয়াশরুমে ঢুকে গেল। 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে হাত মুখে পানি ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। গোসল করার সময় নেই। সে কোমরের মধ্যে লতানো চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে খোপা করল। একটা পিঙ্ক ট্রান্সপারেন্ট ক্লাচার দিয়ে খোপা শক্ত করে আটকে নিল। এমনিতে ওর আর পরিণীতা চুল ছোট ক্লাচারে আটকায় না। সে কপালে একটা ছোট্ট টিপ পড়ল। ওড়না নিয়ে কিচেনে গেল। একটা বড় প্লেটে করে যা যা রান্না হয়েছিল সব একটু একটু করে নিল। প্রণয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিল। প্রণয় এমনিতেই প্রচুর রেগে আছে। বেচারা মনেও ভীষণ দুঃখ পেয়েছে। তার মধ্যে এমন দরজা ধাক্কা ধাক্কিতে চরম বিরক্ত হলো। সে রগে দরজা খুলল। কিছু কঠিন কথা শোনাতে যাবে, তার আগে দৃষ্টি আটকে গেল প্রিয় রমণীর পানে। কি ভীষণ সুন্দর একখানা মুখ। অমন নীল চোখে চেয়ে থাকলে প্রণয়কে আর কিছু বলতে পারবে? তার কণ্ঠনালী দিয়ে আর কিছু বেরোলো না, কিন্তু অভিমান তো আছে। সে কিছু না বলে সোফায় গিয়ে মুখ ঘুরিয়ে বসলো। প্রিয়তা অবাক হলো। সে প্লেটটা নিয়ে প্রণয়ের পাশে গিয়ে বসলো। তার মুখের সামনে ধরে বলল, খেয়ে নিন। প্রণয়ের মনে হয় আরো রেগে গেল। রাগে খিটমিট করে বলল, নিজের হাতে যদি খেতে পারতাম তাহলে কবেই খেয়ে নিতাম, না খেয়ে বসে থাকতাম না নিশ্চয়ই। প্রিয়তা একটু থমকালো। ওর মনে পড়ল, আসলেই তো প্রণয় ভাই অন্যের হাতে খাবার খান না। এটা ওনার পছন্দ না। সে প্রণয়ের গভীর মুখশ্রীর দিকে নজর রেখে ভয়ে ভয়ে বলল, আমি খাইয়ে দিই। প্রণয় কেমন চোখে যেন তাকালো। প্রিয়তা ইতস্তত করে বলল, সারাদিন আপনি কিছু খাননি, এরপর আরো অসুস্থ হয়ে যাবেন, আর কিছু না খেলে ঔষধও খেতে পারবেন না। প্রণয় কিছু না বলেই হাঁ করলো। প্রিয়তা একটু থমকালো। সে বিশ্বাস করতে পারছে না প্রণয় ভাইয়া ওর হাতে খেতে রাজি হয়ে যাবেন।
সে ফটাফট গোস্ত দিয়ে ভাত মেখে নিজের অদক্ষ হাতে এক লোকমা ভাত প্রণয়ের গালে তুলে দিল। প্রণয় খাবারটা মুখে নিয়ে চরম তিথিতে চোখ বুঝল। এক লোকমা ভাতে যে এত পরিমাণ মানসিক শান্তি নিহিত থাকতে পারে আগে তার জানা ছিল না। তার মনে পড়ছে না এত মজার ভাত সে আর আগে কবে খেয়েছে। আজকের এই ভাত তার পেট ভরাতে পারবে কিনা জানা নেই, কিন্তু মন কানায় কানায় ভরে গেছে। প্রিয়তা আবার নরম হাতে ভাত মেখে আরেক লোকমা প্রণয়ের মুখে তুলে দিল। প্রিয়তার ভেতরটা কেমন কাঁপছে। অতি বিষাদময় অনুভূতির মাঝে একটা সুখের অনুভূতি উকি দিচ্ছে। প্রিয়তা ভাবল, এত সুখ বুঝি আমার কপালে ছিল। প্রিয়তা এক প্লেট ভর্তি খাবার প্রণয়কে খাইয়ে দিল। প্রণয়ও বিনা বাক্যে খেয়ে নিল। শেষ লোকমা মুখে তুলে দিয়ে বলল, শেষ। প্রণয়ের মনে হলো কথাটা পছন্দ হয়নি। সে ছাড়ি দিয়ে বলল, তাহলে আরেকটু নিয়ে আসি। দরকার নেই, পেট ভরে গেছে। হঠাৎ প্রণয়ের জিহ্বা ছোঁয়া পেতে প্রিয়তার সকল অঙ্গ ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। প্রণয়ের হাতে থাকা হাতটাও কেঁপে উঠল। প্রণয় জোহরের চোখে প্রিয়তার অবস্থা পরখ করে মনে মনে বাঁকা হাসল। ইচ্ছে হলো ও লজ্জায় রাঙা মুখশ্রীতে আরও একটু লজ্জার প্রলেপ দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। প্রিয়তা নিচু স্বরে বলল, আমি প্লেটটা রেখে ওষুধ নিয়ে আসি। প্রণয় তার সাদা ওড়নার কোনা দিয়ে মুখ মুছে নিল। আসলেই তার ভীষণ খিদে লেগেছিল। সে কাল রাত থেকে না খেয়ে আছে, কিন্তু এখন তার পেটও তৃপ্ত, মনও তৃপ্ত। প্রহেলিকা কতবার সেধেছে খাইয়ে দেওয়ার জন্য, হাত দিয়ে না হোক চামচ দিয়ে খাইয়ে দিবে, কিন্তু প্রণয় সাফ করে দিয়েছে, না করে দিয়েছে। অনুশ্রী বেগম সেধেছেন, তাকেও না করে দিয়েছে। অথচ এখন প্রিয়তমার হাতে বড় এক প্লেট ভাত খেয়ে ওর পেট ভরছে না, আঙুল চেটে পুটিয়ে খেতে হয়েছে। প্রণয় মনে মনে আল্লাহকে বলল, হে আল্লাহ, এমন অসুখ আমার রোজ হোক, যে অসুখে সে আমার এত কাছাকাছি থাকবে। সেই অসুখ তো মহাসুখের। এমন অসুখে আমি 12 মাস থাকতে চাই। প্রিয়তা প্লেট রেখে এসে জ্বরের ওষুধ নিয়ে প্রণয়ের কাছে গিয়ে বলল। হাঁ করুন। প্রণয় বিনা বাক্যে হাঁ করল। প্রিয়তা ওষুধটা খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। প্রণয় বলল, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আসলে তখন প্রণয়ের জাস্ট ঘুমটা লেগেছিল। তখনই সাদা ফোন দিয়ে ওর কাঁচা ঘুম ভেঙে দিয়েছিল। তখন ভীষণ রাগ হচ্ছিল। মনে হচ্ছিল বেটাকে একবার সামনে পেলে খান 10 থাপ্পড় চটাস চটাস করে লাগিয়ে দিত। কিন্তু এখন সে মত বদলেছে। এখন সাদাবকে কাছে পেলে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। প্রিয়তা বলল, তাহলে আমি চলে যাই। আমার হাতটা টেনে ধরে নিজের চুলের ভাঁজে দিয়ে বলল, মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দে। বলে প্রিয়তার দিকে আরেকটু মাথা এলিয়ে দিল। প্রিয়তার ভীষণ কষ্ট প্লাস মায়া হলো। সে প্রণয়ের চুলের মাঝে নিজের হাত দুটো রেখে কেবল আস্তে করে একটা টান দিয়েছিল। ঠিক তখনই প্রহেলিকা ঘরে প্রবেশ করলো। প্রিয়তাকে প্রণয়ের এত কাছে দেখে রেগে তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু সেটা বাইরে প্রকাশ করলো না। মিষ্টি হেসে বলল, কি ব্যাপার প্রিয়, তুই এখানে? প্রিয়তা কিছু বলবে তার আগে প্রহেলিকা ছুটে এলো। প্রণয়ের মাথাটা নিজের কাঁধে রেখে হালকা চিৎকার দিয়ে উঠল, কি হলো বলো? তোমার খুব মাথা ব্যথা করছে? আমি এক্ষুনি টিপে দিচ্ছি। প্রণয় ভীষণ বিরক্ত হলো। সে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। প্রহেলিকা প্রিয়তাকে দেখিয়ে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসলো। প্রিয়তার নীল চোখ ইতিমধ্যেই জলে টলমল করছে। প্রণয় সেই দৃশ্য দেখে হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করলো। সে প্রহেলিকাকে বলল, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি। বলেই আরো কাছে চলে এলো। এরপর প্রহেলিকা প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, জানিস তো বনু, তোর দুলাভাই মানে ভাইয়া কত চাপা স্বভাবের, নিজের মুখে কিছুই বলতে চায় না, তাই তো আমাকেই সব বুঝে নিতে হয়। কথাগুলোর ভাব এমন যেন প্রণয় সম্পূর্ণভাবে ওর উপর নির্ভরশীল। যার কণ্ঠস্বরের দ্বারা প্রিয়তাকে বুঝিয়ে দিল, আমি প্রণয়ের বউ, প্রণয় শুধু আমার, তোর কেউ না। তুই শুধুমাত্র আমাদের মাঝে বোঝার উপর শাকের আটি ছাড়া কিচ্ছু না। প্রণয়ের ভালো লাগলো না এসব। প্রিয়তা প্রহেলিকাকে বলল, বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সে বারবার কেন ভুলে যায়, বারবার কেন একই ভুল করে, বারবার কেন সে নিজেকে সামলাতে ব্যর্থ হয়। সে ছুটে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। বাথরুমের কল ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। কান্নায় রুদ্ধ গলায় আল্লাহকে বলল, আল্লাহ, যাকে তুমি আমার জন্য রাখোনি, তার জন্য এত ভালোবাসা আমার হৃদয়ে কেন দিলে?
আমায় যদি তার বাপা জোরের হাড় দিয়ে নাই বানিয়ে থাকো, তাহলে কেন তাকে নিজে থেকে মন থেকে মুছে ফেলার শক্তি দিলে না? সে আমার সামনে আসলে কেন আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়? কেন মনে থাকে না সে অন্য কারোর দলিল করা স্বামী? ওর অন্তর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ওলটপালট তো হবেই। তুই যে খারাপ মেয়ে, অন্যের সংসার ভাঙতে চাস। তোর লজ্জা করে না অন্যের স্বামীকে ভালোবাসতে? প্রিয়তা, তোর এত অধঃপতন হয়েছে? ছি, এখনো সময় আছে, মেনে নে প্রণয় তোর নয়।